পদ্ম, ইউর কিলিং আইস। লাবিব এই কথা বলে বুকে হাত রাখলো। পদ্ম লজ্জায় মাথা নিচু করে নিল। লাবিব এবার জিজ্ঞেস করলো, তো মিস ভদ্রমহিলা, কেমন আছেন আপনি? পদ্ম হ্যাঁ সূচক মাথা নাড়ল। আফিফ পদ্মের হাত ধরে বলল, বাসায় চলো, দেরি হয়ে যাচ্ছে। পদ্ম মাথা নেড়ে আহি আর পুষ্পের দিকে তাকিয়ে মলিন হাসল। এরপর আফিফের পিছু পিছু চলে গেল। এদিকে রাত এসব দেখে হাসছে। আফিফ আর পদ্ম চলে যেতেই পুষ্প রাগী দৃষ্টিতে লাবিবের দিকে তাকালো। লাবিব পুষ্পের চাহনি দেখে বলল, খেয়ে ফেলবে নাকি আমাকে? তুমি কোথায় কি বলতে হয় জানো না? আমি আবার কি করলাম? পদ্মের হাজবেন্ডের সামনে অন্তত ভদ্রভাবে কথা বলতে পারতে। আমি কি পদ্মের গালে চড় লাগিয়েছি নাকি? আহি লাবিবকে থামিয়ে দিয়ে বলল, লাবিব, মেয়েটা তোর কথায় অস্বস্তি বোধ করছিল, তুই খেয়াল করিসনি? অদ্ভুত তো, আমি এমন কি করলাম ভাই? রাত লাবিবের কাছে এসে তার কাঁধে হাত রেখে বলল। ভীষণ ভালো করেছিস, আমি মজা পেয়েছি। আহির আগে দৃষ্টিতে রাতের দিকে তাকালো। পুষ্প প্রকুচকে বলল, তোমার মজা পাওয়ার কারণ কি? এমনিতেই পদ্মের সংসারে ঝামেলার শেষ নেই। এখন ভাইয়া যদি বিষয়টা নেগেটিভলি নেন। পদ্মের হাজবেন্ড একটু কনজারভেটিভ আর একদম সাদা মনের মানুষ। এসব জিনিস উনি সহজে নেবেন কিনা সন্দেহ। আহি অন্য মনস্ক হয়ে কিছু একটা ভেবে বলল, আচ্ছা আমি বাসায় যাই, তোরা থাক, কাল ওরিয়েন্টেশন প্রোগ্রাম দেখা হবে। রাত কিছু বলতে যাবে তার আগেই আহি দ্রুত পায়ে চলে গেল। আহি ক্যাম্পাসে গেট দিয়ে বেরিয়ে দেখলো আফিফ মোটর সাইকেলে চাবি ঘোরাচ্ছে। আহি দৌড়ে তাদের সামনে গিয়ে দাঁড়ালো। আহিকে দেখে আফিফ ভ্রুকুচকে তাকালো। পদ্ম সিট থেকে নেমে আহির হাত ধরে বলল, কিছু বলবি? আহি পদ্মের হাত ধরে আফিফকে উদ্দেশ্য করে বলল, আপনি প্লিজ লাবিবদের ব্যবহারে কিছু মনে করবেন না, স্পেশালি পদ্মকে ভুল বুঝবেন না। 2G ডিভাইস বলতেও বুঝিয়েছে। ক্লাসে পদ্ম অনেক দেরিতে লেখা শেষ করতো, আর ও ক্লাসে অনেক শান্ত ছিল, চুপচাপ থাকতো, তাই এমন বলেছে। আফিফ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি পদ্মকে ভুল বুঝিনি, আমি এতটাও ডমিনেটিং নই। আহি হালকা হেসে পদ্মের কাছ থেকে বিদায় নিল। পদ্ম যাওয়ার আগে বলল, আবার পালিয়ে যাস না কিন্তু। আমি কিন্তু আফিফ থেকে প্রতিদিন তোর খবর নেব। এখন তো তুই ওনার ক্লাসমেট। আফিফ পদ্মের কথা শুনে অন্যমনস্ক মুখ ঘুরিয়ে মোটর সাইকেলের চাবি ঘোরালো। আহি মলিন হেসে হাত নাড়িয়ে পদ্মকে বিদায় দিল। রাস্তার মোড়ে যতক্ষণ আফিফের মোটর সাইকেলটি দেখা যাচ্ছিল, আহি সেদিকেই তাকিয়েছিল। আফিফ আর পদ্ম চোখের আড়াল হতেই আহির চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে বুকে হাত দিয়ে সেখানেই দাঁড়িয়ে রইল, একজন নিঃস্ব পথিকের মতো। এদিকে দূর থেকে রাত আহিকে দেখছে। সেও তখন আহির পিছু নিয়েছিল, আর যখন দেখলো আহি আফিফ আর পদ্মের সাথে কথা বলছে, তখন আর সামনে এগিয়ে যায়নি। রাত দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল, শুনেছি ছেলেদের উন্মাদ প্রেমে মেয়েরা ঘায়েল হয়ে যায়, আর এত চমৎকার একটা মেয়ের এত সুন্দর করে ভালোবাসতে পারাটা আপনাকে একটুও টানলো না মিস্টার আফিফ? আপনি ভাগ্যবান হয়েও দুর্ভাগায় রয়ে গেলেন। পদ্ম আর আফিফ বাসায় ঢুকতেই আফিফা বেগম নাকশিটকে বললেন, পড়তে গিয়েছিলি নাকি বউ নিয়ে ঘুরতে গিয়েছিলি? আফিফ শান্ত ভঙ্গিতে ব্যাগটা টেবিলের উপর রেখে মায়ের দুই হাত আলতো করে স্পর্শ করলো। আফিফা বেগম ছেলের নীরব আর উষ্ণ ব্যবহারে আবেগী হয়ে গেলেন। হুট করে তার চোখ জোড়া ছলছল করে উঠল। আফিফ মাকে সোফায় বসিয়ে মায়ের সামনে হাঁটু গেড়ে বসে বলল, বউকে ঘরে রেখে যেতে পারিসনি? মা, এরপর আমরা ডাক্তারের কাছেও গিয়েছিলাম, ওকে তো যেতেই হতো। আফিফা বেগম উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করলেন, ডাক্তার কি বলল? আমি দাদি হতে পারবো? পদ্ম শাশুড়ির উৎসুক মুখের দিকে তাকিয়ে মাথা নামিয়ে নিল। আফিফ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমার সন্তান লাগবে না মা, তুমি আর পদ্মই আমার সব। আফিফা বেগম ছেলের হাত সরিয়ে দিয়ে বললেন, এই অপয়াকে বাঁচাতে চাইছিস? কে সন্তান চায় না বল? এই মেয়ে তোকে সুখ দিতে পারবে না, তুই আর একটা বিয়ে করে নে। পদ্ম শাশুড়ির কথা শুনে মলিন মুখে নিজের ঘরে চলে গেল। আফিফ এবার গম্ভীর মুখে বলল, আমি পদ্মকে ভালোবাসি মা, ওর বর্তমানে আমি সেই জায়গা অন্য কাউকে দিতে পারবো না।
ভালোবাসলে বাস, তালাক দিতে বলিনি। 2 বউ নিয়ে সংসার করবি। বাস্তবিক দিক দিয়ে আমি একটা সংসার চালাতেই হিমশিম খাচ্ছি। যেখানে আমার চাকরিটাও চলে গেছে, সেখানে আমি 2 জনকে চালাতে পারবো না। আর যদি আমার দিক দিয়েই চিন্তা করো, তাহলে আমি নিজেই একসাথে 2 জনকে সমানভাবে ভালো রাখতে পারবো না। আমি পদ্মকে ভালোবাসি মা, নতুন কাউকে সেই জায়গাটা এত সহজে দিতে পারবো না আমি। আর তখন নতুন জনের সাথেই অন্যায় হবে। আফিফা বেগম করুণ স্বরে বললেন, তুই আমার একমাত্র ছেলে। তোর যদি সন্তান না হয়, আমাকে দাদি বলে ডাকবে কে? তুমি দাদি ডাক শোনার জন্য এমন করছো? আর যে মা ডাক শুনতে পারছে না তার জন্য কষ্ট হচ্ছে না? তোমার আর আমার চেয়ে পদ্মের কষ্টটা অনেক বেশি। ও আমাকে ভালোবাসে, এই সংসারটাকে ভালোবাসে, তোমাকে ভালোবাসে। তুমি ওর সাথে এমন ব্যবহার করো না। আফিফা বেগম ছেলের কথাই দমে গেলেন, কিন্তু তার মন থেকে আফিফকে দ্বিতীয় বিয়ে করানোর সিদ্ধান্তটা এখনো গেল না। ছেলে মানুষ যে কোনো সুন্দরী মেয়ে দেখলেই বিয়ে করতে আগ্রহী হবে। এখন তিনি মনে মনে ভাবছেন ছেলের জন্য এবার তাকে সুন্দরী মেয়ে খুঁজতে হবে। পদ্ম মেঝেতে বসে কাঁদছে। আফিফকে রুমে ঢুকতে দেখে পদ্ম চোখের পানি মুছে নিল। আফিফ পদ্মের কাছে এসে পা গটিয়ে তার সামনে বসে পড়ল। পদ্ম আফিফকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে অন্য কারো সাথে সহ্য করতে পারবো না, কিন্তু আমি চাই তুমি বাবা হও। আমার দুর্বলতাগুলো আমি মেনে নিয়েছি, তুমি এবার বিয়ে করে নাও, কিন্তু আমাকে ছেড়ে দিও না। আমি এই বাড়ির এক কোণায় পড়ে থাকবো। আফিফ হালকা হেসে পদ্মকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, পদ্মকে ছেড়ে দেওয়া অসম্ভব। পদ্ম ফুল আমার জীবনে তখন এসেছিল যখন আমি একদম নিঃস্ব ছিলাম, যখন মনে হয়েছিল আমি কাউকে পাওয়ার যোগ্যই না। এমন একদিন পদ্ম ফুল তার লাজুক মুখখানা আমাকে দেখে আড়াল করেছিল। তার মিষ্টি হাসি আমাকে বুঝিয়ে দিয়েছিল আমি এতটা অযোগ্য নই। আফিফের চোখ দুটি ছলছল করে উঠল। সে পদ্মকে আরো শক্ত করে জড়িয়ে ধরে দেওয়ালে লাগিয়ে রাখা চিত্রটির দিকে তাকালো। ধীরে ধীরে তার মন ভারী হয়ে যেতে লাগলো। সে নিজেও জানে না কেন এই ভার তাকে ঝেঁকে ধরেছে। তবে আজ তার মন কাঁদছে, কিন্তু অশ্রুগুলো অদৃশ্য। অরিয়েন্টেশন প্রোগ্রামে বাদামি শার্ট আর কালো জিন্স পরে এসেছে আহি। আহিকে দেখতেও আজ ভীষণ আকর্ষণীয় লাগছে, যদিও আহি তার আজকের পোশাকে একদম সন্তুষ্ট নয়। শার্ট জিন্স পরতে অভ্যস্ত হলেও সে যতবারই শার্ট পরেছিল তার উপরে জ্যাকেট বা কোট পরতো বা গলায় একটা স্কার্ফ থাকতো, কিন্তু আজ সে এসব ছাড়াই বের হয়েছে। স্কার্ফটি পর্যন্ত গলায় ঝোলাতে পারেনি সে। আহি যদিও সালোয়ার কামিজ তেমন একটা পরে না, কারণ রিজওয়ান কবির নিজেই চান না মেয়ে দেশীয় পোশাক পরুক। তিনি মনে করেন ওয়েস্টার্ন পোশাক পরলেই আহিকে বেশি স্মার্ট লাগবে, আর তার বেশভূষায় বোঝা যাবে সে দেশের প্রভাবশালীর মেয়ে। যদিও আহি বাবার এই চিন্তা ভাবনা একদমই পছন্দ করে না, কিন্তু প্রতিবাদ করার সাহসও পায় না। আর আহির আজকের পোশাকটি লাবণী মেহেরার ব্যক্তিগত সহকারী ঠিকই করে দিয়েছে। মেয়েটির নাম সুনেহারা। প্রচুর গায়ে পড়া স্বভাব আছে মেয়েটির। লাবণীর সামনে রেজওয়ান কবিরের সাথে রসিয়ে রসিয়ে কথাবার্তা বলে। লাবণীর এতে কোনো অভিযোগ নেই, কিন্তু এসব দেখলেই অসুস্থ হয়ে পড়ে। অন্যদিকে সুনেহারাহ আহিকে খুব পছন্দ করে। তার দৃষ্টিতে যেই মেয়েগুলো সুন্দর তাকে সে নিজের মতো করে সাজিয়ে রাখতে পারবে। আহি এতদিন দেশের বাহিরে ছিল, তাই সুনেহারাহ তার এই ইচ্ছেটা পূরণ করতে পারেনি। কিন্তু যখন লাবণী তাকে ফোন দিয়ে জানিয়েছে আহির আজ অরিয়েন্টেশন প্রোগ্রাম আছে, সেই সাথে সাথেই সব কাজ ফেলে চলে এসেছে। আহি যদিও তাকে দেখে যথেষ্ট বিরক্ত হয়েছে, আর এসব আদিক্ষেতা তার ভালো লাগে না। সাধারণ একটা প্রোগ্রামের জন্য এত আয়োজন করার কি আছে সে বুঝতে পারছে না, কিন্তু লাবণী এসব ব্যাপারে যথেষ্ট সচেতন। আহি একজন প্রভাবশালীর কন্যা, যদি কেউ তার ছবি তুলে রাখে, তাই অন্তত আহিকে আকর্ষণ করার মতো নিজেকে তৈরি করে বের হতে হবে। যদিও রিজওয়ান কবির যে আহির বাবা তা তেমন কেউ জানে না, এমনকি রিজওয়ান কবিরের মেয়ের সম্পর্কেও কোনো তথ্য কারো হাতে নেই। বাবার জীবনে সে বইয়ের প্রথম পাতা মাত্র, যেখানে কোনো লেখা থাকে না।
বিশেষ কারণ ছাড়া যেমন বইয়ের প্রথম পৃষ্ঠায় পাঠকের অনুভূতি বা লেখকের শুভেচ্ছা স্বাক্ষর পড়ে না, ঠিক তেমনি রিজওয়ান কবিরও বিশেষ কারণ ছাড়া আহির সাথে কথা বলেন না বা তার ব্যাপারে মাথা ঘামান না। তবুও পাঠকের কাছে বইয়ের বাকি পৃষ্ঠাগুলোর মতো প্রথম শূন্য পাতাটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি রিজওয়ান কবিরের কাছে আহি সেই পাতা যাকে তিনি নিজের মতো করেই রাখতে চান। নিজের মতোই তার সাথে ব্যবহার করেন, যা ইচ্ছে তার উপর চাপিয়ে দেন। যেমন আজ সুনেহারোর কারণে স্কার্ফ ছাড়া তাকে বের হতে হয়েছে। আহি লাবণীকে কয়েকবার বলেছিল সে অস্বস্তি বোধ করছে, কিন্তু তার কথাটা যেন কোনো মূল্যই পেল না। আহি ক্যাম্পাসে ঢোকার পর থেকে খুব অস্বস্তি বোধ করছিল। নিজের পোশাক নিয়ে আত্মবিশ্বাস না থাকলে যে কাউকেই বেমানান লাগবে। আহিরও নিজেকে তেমনই মনে হচ্ছে। এদিকে প্রতিটা ডিপার্টমেন্টের ওরিয়েন্টেশন আলাদা জায়গায় হচ্ছে। হয়তো পুষ্প, রাত আর লাবিব তাদের প্রোগ্রামেই ব্যস্ত আছে। আহি নিচে টোকেন দেখিয়ে অরিয়েন্টেশন প্রোগ্রামে ঢুকতে যাবে, তখনই আফিফের মুখোমুখি হলো। সে অডিটোরিয়াম রুমের সামনেই দাঁড়ানো ছিল। আহির চোখাচোখি হতেই সে চোখ নামিয়ে নিল। আহি ভিতরে ঢুকতেই রাদের কল এলো। সে কল রিসিভ করার জন্যে তার টোকেনটা ফেরত নিয়ে বলল, আমি একটু পর ঢুকবো। আহি এই বলে অডিটোরিয়াম রুমের বাইরে এসে রাদের কল রিসিভ করে বলল, রাত, কোথায় তোরা? আমি আর লাবিব একটু পর প্রোগ্রামে ঢুকবো। তুই কোথায় সেটা জানার জন্যই ফোন দিলাম আর কি। আহি আমতা আমতা করে বলল। আসলে আমি না ঝামেলায় আছি, একটা হেল্প করবি? রাত উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি কোনো সমস্যা হয়েছে? তুই এদিকে আয় না একটু। রাত ফোন রেখে 5 মিনিটের মধ্যেই আহির ডিপার্টমেন্টে চলে এলো। দূর থেকে আহির হাবভাব দেখে রাত আন্দাজ করে ফেলেছে সমস্যাটা কি। সে আহির সামনে দাঁড়িয়ে সাথে সাথেই বলল, ওড়না ছিঁড়ে গেছে। আহি কাঁদো কাঁদো কণ্ঠে বলল, মিসেস লাবণী আমাকে জোর করে এভাবে পাঠিয়েছেন। গাড়িতেও উনি ছিলেন, নয়তো ড্রাইভারকে বলে একটা কিনে নিতাম। ভাই, আমার অস্বস্তি লাগছে। ব্যাগে করে নিয়ে আসতি। আহি তার হাতের ব্যাগটা উঠিয়ে রাদের সামনে ধরল। রাত ব্যঙ্গ করে বলল, এই ব্যাগটা আর না আনলেও পারতি। আমি বুঝি না এতটুকু একটা ব্যাগ নিয়ে বের হওয়ারই বা কি আছে। হ্যাঁ, ফোনটা হাতে নিলেও হয়। আহি চোখ ছোট করে রাদের দিকে সেকেন্ড খানিক তাকিয়ে বলল, ব্যাগটাও সুনেহারের পছন্দের। রাত দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর লাইফে এত ভিলেন কেন ভাই? আর তুই বোকা, আমাকে একটা মেসেজ দিয়ে রাখতে পারতি, আমি আসার সময় কিনে নিয়ে আসতাম। আহি রাদের হাত ধরে বলল, আজকের দিনটাও আমার খারাপ করে দিয়েছে। আর কত সহ্য করবো ওদের? আমিও তো মানুষ, আমার কষ্ট হয়। রাত, নিজের বাবাই যেখানে এমন, আমি আর মিসেস লাবণীর আলাদাভাবে কি দোষ দিব? রাত নিচের ব্যাগ আহিকে ধরিয়ে দিয়ে বলল, এখন আর কি করার আছে? এসব কথা এই মুহূর্তে রাখ। এখন তুই এক কাজ কর, আমার ব্যাগটা ধর, আমি আসছি। রাত আহিকে ব্যাগ ধরিয়ে দিয়ে চলে গেল। এদিকে আহি মলিন মুখে এক কোণায় দাঁড়িয়ে আছে। আফিফ অডিটোরিয়াম থেকে বের হয়ে দেখলো আহি অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে আছে। সে কোনো কথা না বলে আহিকে পাশ কাটিয়ে চলে গেল। আহি দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। রাতের কণ্ঠ শুনেই সে চোখ খুলল। রাত তার ব্যাগটা নিয়ে একটা কালো ওড়না আহির গলায় ঝুলিয়ে দিল। আহি জিজ্ঞেস করলো, কোথায় পেলি? ভাগ্যিস ক্যাম্পাসের বাইরে একটা হিজাবের ভ্যান ছিল। আহি রাদের হাত ধরে বলল, তুই আমার সব রোগের মেডিসিন রে। আফিফ মায়ের সাথে ফোনে কথা বলে অডিটোরিয়ামের দিকে যেতে লাগলো। সে সামনে কয়েক পা এগিয়ে যেতেই দেখলো আহি আর রাত মুখোমুখি দাঁড়িয়ে আছে, আর আহি রাদের হাত ধরে রেখেছে। আফিফ তাদের দিকে সেকেন্ড খানিক তাকিয়েই তাদের পাশ কেটে চলে যেতে লাগলো। আহি আফিফকে যেতে দেখেই রাতকে বলল, আমিও যাই, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ মাই মেডিসিন। রাত আহির গাল টেনে দিয়ে বলল, তুই আমার একমাত্র মেয়ে বান্ধবী, তোর জন্য আমি সব করতে পারি, এখন যা। রাত চলে যেতেই আহি অডিটোরিয়ামে ঢুকে পড়ল। আফিফও তার সিটে এসে বসলো। এদিকে আহি দেখলো আফিফের পাশের সারিতেই একটা সিট খালি আছে। আহি একবার আফিফের দিকে তাকালো।
আর একবার খালি সিটটার দিকে, তারপর আশেপাশে চোখ বুলিয়ে নিল। আশেপাশে কোথাও সিট খালি নেই, পেছনের দিকে কয়েকটা খালি আছে, কিন্তু এই মুহূর্তের সামনে সিট পেয়েও এত পিছনে গিয়ে বসাটা সুন্দর দেখাবে না। আর আফিফও বুঝে যাবে আহি এখনো তার উপর দুর্বল। সে আর যাই হোক আফিফকে বুঝতে দেবে না, তাই সেই সিটেই বসে পড়ল আহি। প্রোগ্রাম শুরু হয়ে গেছে। কেউ কেউ মনোযোগ দিয়ে অতিথিদের বক্তব্য শুনছে, আর কেউ কেউ নিজেদের মাঝেই ফিসফিস করছে। আর আহি পাথরের মতো বসে আছে, মনে হচ্ছে সে নিষ্প্রাণ। 9 বছর আগে সেই প্রথম দেখা, চারুশিল্পে একই সারিতে বসা আফিফের দিকে তাকিয়ে থাকা, সবকিছু চোখের সামনে ভেসে উঠছিল আহির। এসব মনে পড়তেই চোখ দুটি ছলছল করে উঠল তার। একটু পরপর জোরে জোরে শ্বাস ছাড়ছে সে। এবার আফিফ আহির দিকে তাকালো। আহির সামনে তাকিয়ে থাকলেও আফিফের তার দিকে তাকানোটা খেয়াল করলো সে। ঝাপসা মুখটি স্পষ্টভাবে দেখার জন্যে আহিও এবার পাশ ফিরল, আর আফিফ সাথে সাথেই চোখ সরিয়ে নিল। হঠাৎ আফিফ উঠে পিছনের সারিতে চলে গেল। আহি বুঝতে পেরে দাঁত দিয়ে নিচের ঠোঁট চেপে ধরে তার কষ্টটা দমানোর চেষ্টা করলো। এই মুহূর্তে নিজের উপরই রাগ হচ্ছে তার, মনে হচ্ছে মনটাকে আটকানো এত সহজ হবে না। সে নিজের বুকে হাত রেখে মনে মনে বলল, রিল্যাক্স আহি, রিল্যাক্স। আহি হঠাৎ খেয়াল করলো আফিফ তার একদম পাশে এসে বসেছে। পাশে বসা মেয়েটি আপনা আপনি উঠে চলে যাচ্ছে। আহি সিটের হাতলে হাত রাখতেই আফিফ তার হাতটা ধরে মুচকি হাসি ফেরত দিল। আহির সামনে তাকানো। আফিফ তার কানের কাছে ফিসফিস করে বলল, প্রিয় অলোকানন্দা, তোমাকে সুন্দর লাগছে আজ। আহি জানে এটা তার হ্যালুসিনেশন, এমন তার সাথে প্রায়ই হয়। সে তো অসুস্থ। সাধারণ মানুষ যে অসুস্থ তাকে পাগলামি বলে, আহি এমনই একজন পাগল প্রেমিকা, যার হুঁশ জ্ঞান ঠিকই আছে, কিন্তু মিছিমিছি তার হারিয়ে ফেলা প্রেমিককে অনুভব করে। সে তার আশেপাশেও নেই। ওরিয়েন্টেশন প্রোগ্রাম শেষ হতেই আফিফ অডিটোরিয়াম থেকে বের হয়েই দেখলো আফিফা বেগম পদ্মকে নিয়ে তার ডিপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে আছে। মাকে এখানে দেখে আফিফ রীতিমতো অবাক। সে নিচে নামতেই আফিফা বেগম বললেন, আফিফ, তোকে দেখতে এসেছি। আফিফ ভ্রুকুচকে বলল, মা, এখানে আসার কি দরকার ছিল? আমি তো বাসায় আসবোই। জানি তো, এমনিতেই তোর ভার্সিটি দেখতে এসেছি। এখন তোর ক্লাসমেটদের সাথে পরিচয় করিয়ে দে না। পদ্ম মলিন মুখে আফিফের দিকে তাকালো। আফিফ মায়ের এমন আচরণে ভীষণ রেগে গেল, কিন্তু সে আজ পর্যন্ত মায়ের সাথে উচ্চবাচ্য করেনি, তাই মুখ ঘুরিয়ে কপালে আঙ্গুল ঘষতে লাগলো। পদ্ম বুঝতে পারলো আফিফ রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। সে আফিফা বেগমকে বলল, মা, উনি আজই প্রথম এসেছেন, ক্লাসও শুরু হয়নি, হয়তো ধীরে ধীরে পরিচিত হবেন। তখনই আহি অডিটোরিয়াম থেকে বের হয়ে পদ্মকে দেখে দূর থেকে হাত নাড়ালো। পদ্ম আহিকে দেখে ইশারা করলো। আফিফা বেগম পদ্মের দৃষ্টি অনুসরণ করে আহিকে দেখে বললেন, মেয়েটাকে? আফিফা মায়ের প্রশ্নে পেছন ফিরে আহিকে দেখে আরো ভড়কে গেল। সে মায়ের হাত ধরে বলল, মা প্লিজ, তুমি চেয়েছো আমি পড়াশোনা শেষ করি, তাই তোমার জন্য মাস্টার্সে ভর্তি হয়েছি। এখানে এমন কিছু করো না। আরে আমি কি করব, আমি তো দেখতে এসেছি মাত্র। আফিফ মায়ের সাথে আর তর্কে চড়ালো না। এদিকে আহি নিচে নামতেই পদ্ম আহির কাছে এসে বলল, কেমন আছিস? ভালো, তোর কি অবস্থা? পদ্মের মলিন মুখের দিকে তাকিয়ে রইল আহি। তখনই আফিফা বেগম বলে উঠলেন, কেমন আছো মা? আহি সালাম দিয়ে উঠল। ভালো, আপনি? আফিফা বেগম সালামের উত্তর নিয়ে পড়লেন, আমিও ভালো। আহি এক নজর আফিফের দিকে তাকালো। এই মানুষটার খবর নেওয়ার জন্যেই কিছু বছর আগেও সামনে দাঁড়িয়ে থাকা ভদ্র মহিলাকে ফোন করতো আহি। ভাবতেই কেমন যেন লাগছে তার। যদিও আফিফা বেগমের হাবভাব দেখে বোঝা যাচ্ছে তিনি আহিকে চিনতে পারেননি। চেনার কথাও নয়, সেই স্কুল পড়ুয়া মেয়েটির সাথে বর্তমানে আহির কোনো মিল নেই। এদিকে আফিফ মাকে আটকানোর জন্যে তার হাত ধরে তাকে নিয়ে যেতে চাইলে তিনি আহিকে জিজ্ঞেস করলেন, তুমি পদ্মকে কিভাবে চেনো? আমরা স্কুল ফ্রেন্ড। আচ্ছা, তোমার মা বাবা কি করেন?
আহি সেকেন্ড খানিক আফিফা বেগমের মুখের দিকে তাকিয়ে রইল। শাশুড়ির এমন উদ্ভট আচরণে পদ্ম লজ্জায় নুইয়ে পড়ছে। আহি পদ্মের দিকে তাকালো। পদ্মকে এমন বিমর্ষভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আহি আন্দাজ করতে পারলো ব্যাপারটা, কারণ পুষ্পের কাছেই সে পদ্মের শাশুড়ির স্বভাব সম্পর্কে শুনেছিল। তাই আহি হাসি ফেরত দিয়ে বলল, বাবা ব্যবসা করেন, আর মা কি করেন জানি না। সে কি, তোমার মা কি করেন তুমিই জানো না? মায়ের সাথে আমার যোগাযোগ নেই। আমার বাবা মা অনেক আগেই আলাদা হয়ে গেছেন। আমি বাবা ও তার দ্বিতীয় স্ত্রীর সাথে থাকি। তবে বাবার অবর্তমান স্ত্রী কিছুই করেন না, তিনি শুধু বাবার টাকাই খরচ করেন। আহির এমন উত্তরে পদ্ম অবাক হয়ে তার দিকে তাকালো। আফিফও ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আফিফা বেগম বিস্মিত মুখে বলল, আরে তোমার খুব কষ্ট হয় তাই না? না, আমার ভালোই লাগে। আমি ইচ্ছে মতো বন্ধুদের সাথে ঘুরি, পার্টি করি। ওরা আমাকে যথেষ্ট ফ্রিডম দিয়েছে। আফিফা বেগম জোরপূর্বক বললেন। পদ্ম আহির হাত ধরে ইশারায় বলল, কি বলছিস এসব? আহি মনে মনে বলল। মিথ্যে তো আর বলিনি। আফিফা বেগম আবার বললেন। আচ্ছা, বিয়ে কবে করছো তুমি? আফিফা মায়ের দিকে ভ্রু কুঁচকে তাকালো। সে কিছু বলতে যাবে তার আগেই আহি প্রতি উত্তরে বলল, আন্টি বিয়ে আর আমি এক গ্লাস পানি নিয়েই খেতে পারি না। তবে পদ্মের মতো সংসারী হলে তো কথাই ছিল না। আমার বিয়ের সাথে দূর দূরান্তের বিচ্ছেদ। আফিফা বেগম হাসলেন। পদ্ম মুখ চেপে হাসলো। আহি যে তাকে বাঁচানোর জন্য এমন কথা বলছে সে বুঝতে পারলো। আফিফ এবার মায়ের হাত ধরে বলল, এখন চলো। তখনই রাত তার ডিপার্টমেন্ট থেকে বের হয়ে আহির দিকে এগিয়ে এলো। রাত কাছাকাছি আসার আগে আহি নিজেই তার কাছে গিয়ে হুট করে তাকে জড়িয়ে ধরে চাপা স্বরে বলল, আমাকেও একটু জড়িয়ে ধর। পদ্মের শাশুড়ির সামনে বর্তমান জেনারেশনের একটা নমুনা দেখাই। রাতও আহিকে জড়িয়ে ধরলো। আফিফার পদ্ম অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে রইল। আফিফা বেগম চোখ ছোট করে তাকিয়ে আছেন। এরপর উনি নিজেই বিড়বিড় করতে করতে চলে গেলেন। আফিফও মায়ের পিছু নিল। আফিফা বেগম বলতে লাগলেন, আজকাল মেয়ে ছেলেদের লজ্জা বলতে কিচ্ছু নেই। বড়দের সামনে কেউ এমন করে? আফিফ মায়ের হাত ধরে বলল, তুমি এসবে কেন জড়াচ্ছ? মাথা থেকে আমাকে বিয়ে করানোর চিন্তাটা ফেলে দাও। আর এখানে এসে সবাইকে এমন প্রশ্ন জিজ্ঞেস করলে দেখা যাবে আমার পড়াশোনাটা এবারও থেমে যাবে। আফিফা বেগম মায়ের হাত ধরে বলল। এভাবে বলছিস কেন? আর আসবো না আমি। আফিফ মাকে জড়িয়ে ধরে বলল, রাগ করো না মা। তোর সাথে কি আমি রাগ করে থাকতে পারি? এদিকে আফিফা বেগম আর আফিফ চলে যেতেই আদি রাতকে ছেড়ে দিয়ে বলল, মাইন্ড করেছিস? রাত বলল। এসবে ছেলেরা মাইন্ড করে না, খুশি হয়। আহি রাতের বাহুতে ঘুষি মেরে বলল। ফাজিল ছেলে। এরপর আহি পদ্মের কাছে এসে বলল, তোর শাশুড়ি এমন করছে কেন রে? এগুলো বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। পদ্ম মলিন মুখে বলল, মা হতে পারবো না তাই। এটা হয়তো আমার কোনো কালের শাস্তি। ডাক্তার দেখাসনি? দেখিয়েছি। সমস্যাটা আমারই। ট্রিটমেন্ট করেও লাভ হচ্ছে না। ভালো ডাক্তার দেখা। ঢাকায় গিয়েছি, তাও কাজ হয়নি। আমি কখনোই সন্তান ধারণ করতে পারবো না। তাই আফিফকে আবার বিয়ে দেওয়ার কথাবার্তা চলছে। তো দ্বিতীয় বিয়ে কোনো সমাধান নয়। এখন অনেক পদ্ধতি আছে। চিকিৎসা সেবাও অনেক উন্নত হয়েছে। IVF পদ্ধতিতেও বাচ্চা নেওয়া যায়। আহি, এসবে অনেক খরচ। এত টাকা থাকলে তো অনেক আগেই আমরা বাবা মা হয়ে যেতাম। আফিফের বেতন কম, কোনোভাবে আমাদের চলে যায়। এখন তো ওনার চাকরিটাও চলে গেছে। কেন? উনি ছবি আঁকে না এখন? পদ্ম মাথা নেড়ে বলল, বিয়ের পর থেকে কখনোই আঁকতে দেখিনি। বিয়ের পরই একটা চাকরি নিয়েছিলেন, পিয়নের চাকরি। ওনার ছোট বোনের স্বামী অনেক বড়লোক, অনেক টাকার মালিক। সেই আফিফকে চাকরিটা দেয়। তারপর একদিন চাকরিটাও চলে যায়। কি হয়েছে জানি না, আমাকে বলেনি। তবে আমার ননদ আর শাশুড়ির কাছ থেকে শুনেছিলাম আমার ননদের স্বামীরও একজন বস ছিল। তিনিই নাকি আফিফকে বের করে দিয়েছিলেন। কেন? জানি না, আফিফ তো বলেনি আমাকে। তুই চিন্তা করিস না, তোর শাশুড়িকে বোঝা। বল যে
অন্য পদ্ধতিতেও তুই মা হতে পারবি, খরচ বেশি তাই সময় লাগছে। আর একদিন ঠিকই ওনার ভালো জব হবে, তখন টাকা জমিয়ে তোদের স্বপ্ন পূরণ করিস, বিয়ে করতে দিস না। দ্বিতীয় স্ত্রীগুলো কখনোই ভালো হয় না। আহি কথাটি বলেই দীর্ঘশ্বাস ছাড়ল। হঠাৎই তার মায়ের কথা মনে পড়ে গেল। পদ্ম চলে যেতেই আহি রাতকে বলল, তোদের বাড়ির পাশেই তো আমার নানার বাড়ি, তুই মায়ের খোঁজ নিয়ে আসবি রাত। রাত আহির হাত ধরে বলল, তুই না বললেও আমি যেতাম। হাতে 2 সপ্তাহের ছুটি আছে, আমি বাড়িতে যাব। অনেক বছর তো যাওয়া হয়নি। আমাকেও নিয়ে যাবি? তোকে যেতে দিবে? ট্যুর বলে যাব, পুষ্পের সাথে গেলে নিশ্চয়ই বাধা দেবে না। তাহলে চল। আহির চোখে অশ্রু ভিড় করলো। সে কান্না ভেজা কণ্ঠে বলল, মা আমাকে মনে রেখেছে তো? মা কি তার সন্তানকে ভুলতে পারে? আমার জন্য নানা ভাইয়ের কোনো খবর নেই। নানু আমাকে পছন্দ করেন না, মামাও করেন না হয়তো। আচ্ছা, ওরা যদি মাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেয়? কি বলিস এসব? আজকাল তো মেয়েরাও দ্বিতীয় বিয়ে করে, মাও তো করতে পারেন। মায়ের বিয়ে হয়ে গেলে আমাকে তো মা মেনেই নেবে না। বাবার কাছ থেকে পালাতে পারলে আমি তখন কোথায় গিয়ে আশ্রয় নিব? আমার মনে হয় না আমার কেউ আছে। কেউ থাকুক না থাকুক, যতক্ষণ আমি আছি তুই কখনো নিজেকে একা ভাবিস না। আহি হালকা হেসে অশ্রুগুলো আড়াল করে বলল। মেডিসিন একটা। রাত আহির কথাই হাসলো। তারা দুজনেই ক্যাম্পাস থেকে বের হয়েই দেখলো তাজুয়ার গাড়ি নিয়ে ক্যাম্পাসের সামনে দাঁড়িয়ে আছে। আহি রাতকে বলল, এই উটকো আপদ চার চোখ ফাঁকি দেওয়ার কোনো উপায় আছে? আহি আর রাত চোখ ফাঁকি দেওয়ার পরিকল্পনা করার আগেই তাজুয়ার আহির সামনে এসে দাঁড়ালো। আহি চোখ ছোট ছোট করে তাজুয়ারের দিকে তাকালো। আমার গর্জিয়াস লেডিকে শুধু আমার সাথেই মানায়। উড ইউ প্লিজ এক্সকিউজ আস? রাত চলে যেতেই আহি ভ্রুকুচকে তাজুয়ারকে বলল, আমি তোমার কেউ নই, আমাকে বিরক্ত করবে না। আমি যতদিন বেঁচে আছি তুমি তো আমারই। এই স্টেটমেন্ট আমি কখনোই তুলব না। আমার মতো ক্যারেক্টারলেস ছেলেদের স্টেটমেন্টের কোনো বিশ্বাস নেই। আমি ক্যারেক্টারলেস হতে পারি, কিন্তু তোমার ব্যাপারে আমি খুবই লয়াল। তোমার জন্য আমি সব ছেড়ে দিয়েছি। ফারজিয়া। তাজওয়ার ফারজিয়ার নাম শুনেই বিরক্ত হলো। সে হালকা রাগ দেখিয়ে বলল, আহি প্লিজ, মেয়েটাই আমার পেছনে পড়েছিল আর এখন ও আমাদের মাঝে আসবেই না। ওকে আমি কড়াভাবে বলে দিয়েছি তুমি আমার সব। আচ্ছা, কড়াভাবে বলেছ নাকি তোমার বন্ধুদের দিয়ে সব কাজ করিয়েছো? তাজওয়ার আহির কথা শুনে চুপ হয়ে গেল। আহি রাগী কণ্ঠে বলল, তোমার বন্ধুদের দিয়েই তো ওকে তোমার পথ থেকে সরিয়েছো। এখন ভিডিও বানিয়ে ওকে ব্ল্যাকমেল করছো। তোমার কড়া হওয়ার ডেফিনেশন দেখে আমি রীতিমতো অবাক হয়েছি। এটাকে যদি কড়া হওয়া বলে তাহলে তোমার আর হিংস্র পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। আর এমন পশু একদিন আমাকেও সরানোর জন্য তার বন্ধুদের সাহায্য। তাজওয়ার আফিফকে থামিয়ে দিয়ে তার হাতে শক্ত করে চেপে ধরে বলল, তুমি আর বাকিরা এক নও। তুমি আমার ছাড়া আর কারো হতে পারবে না। আমাকে চ্যালেঞ্জ করো না। আমি তোমাকে বিয়ে না করার জন্য সব সীমা ছাড়িয়ে যাব। তুমি তো আমাকে কখনোই পাবে না মিস্টার খান। কিপ ইট ইন ইয়োর মাইন্ড। তাজওয়ার বাঁকা হেসে বলল, তুমি আমাকে চেনোই নি আহি। যতটুকু চিনেছ আমি এর চেয়ে ভয়ঙ্কর হতে পারি, কিন্তু আমি তোমার কোনো ক্ষতি করব না। তবে তোমার আশেপাশে যারা আছে তাদের কিছু হলে আমি দায়ী নই। লাগেজ থেকে পুরনো জামা কাপড় বের করছে পদ্ম। ঘরের বাইরে গেট ধরে এক মহিলা দাঁড়িয়ে আছেন। তার ছেলের জন্য এক সেট জামা খুঁজতে এসেছেন, তাই আফিফের পুরনো শার্টগুলোই বের করেছিল। আফিফ সবেমাত্র ঘরে ঢুকেছে আর তখনই পদ্ম লাগেজ থেকে একটা বই বের করলো। বইয়ের প্রচ্ছন্দটি দেখে পদ্ম ভ্রুকুচকে কিছুক্ষণ তাকিয়েছিল। এপাশ ওপাশ উল্টে পদ্ম বলল, নাম ছাড়া বই? আফিফ তখন শার্টের হাতা ভাঁজ করছিল। পদ্মের কণ্ঠে তার বইটির দিকে চোখ পড়ল। মুহূর্তেই চমকে উঠল সে। পদ্ম বইটি আফিফের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার বই? আফিফ ঘাবড়ে গেলেও পদ্মের সামনে তো প্রকাশ করবে না। সেই বইটি পদ্মের হাত থেকে নিয়ে বলবো, এটা এই লাগেজে ছিল? হ্যাঁ। আমি অনেক খুঁজেছিলাম, ভেবেছি বাসা চেঞ্জ করার সময় হারিয়ে ফেলেছি। বইয়ের উপর যে নাম নেই, কার লেখা? নাম ছাড়া বই, লেখকের কোনো পরিচয় নেই। এসব বাদ দাও, লাগেজে কি খুঁজছিলে? আপনার পুরনো জামা বের করেছি। বাইরে একটা মহিলা দাঁড়িয়ে আছেন না,
ওনার ছেলের জন্য বের করেছিলাম। বইটি পদ্মের হাত থেকে নিয়ে বলল। আফিফ প্রতি উত্তরে হাসি ফেরত দিয়ে বইটি হাতে নিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। গুমোট বাতাবরণ বিরাজ করছে আজ। বারান্দায় দাঁড়ালেই হালকা হাওয়া গায়ে লাগে। দোতলা ভবনের দ্বিতীয় তলায় থাকে আফিফরা। পুরনো বাড়ি, উপরের ছাদ থাকায় সূর্যের তাপে ঘর গরম হয়ে যায়। গ্রীষ্মকালে একটু বেশি কষ্ট হয় তাদের। এই বাসার মালিক 2 মাস পর পর ভাড়া নেন। 2 মাসে 10,000 টাকা, নিচতলা থাকার অনুপযোগী। বর্ষাকালে এই রাস্তায় বেশ পানি ওঠে, তবে সামনের রাস্তাগুলো উঁচু হওয়ায় বাড়িটা নিচের দিকে চলে গেছে। বাড়ির মালিক চমকায় থাকেন। বাড়ির মালিক ঢাকায় থাকেন। খুব শীঘ্রই তিনি এই জায়গাটা ডেভেলপারকে দিয়ে দেবেন। যতদিন দেবেন না ততদিন আফিফের জন্যই ভালো। শহর উন্নত হচ্ছে, বাসা ভাড়া বাড়ছে। বাড়ছে না শুধু আফিফের বেতন। যেখানে 2 মাস হচ্ছে তার চাকরি নেই। এই শহরে চাকরি পাওয়া খুবই কঠিন, তবুও সে ধৈর্য নিয়ে চাকরি খুঁজছে। আফিফ খোলা বারান্দায় রেলিং ঘেঁষে দাঁড়ালো। হাতে থাকা বইটির প্রচ্ছদে আলতো করে আঙ্গুল ছোঁয়ালো। অস্ফুট স্বরে বলল, ক্ষণকালের খেয়াল। বইয়ের পাতা উল্টাতে গিয়েই থেমে গেল আফিফ। চোখ বন্ধ করে বলল, আমি আমার পদ্ম ফুলকে ভীষণ ভালোবাসি। আফিফ রুমে ঢুকে দেখলো পদ্ম জামাগুলো নিয়ে মহিলাটিকে দিতে চলে গেছে। আফিফ লাগেজটির ভিতরে বইটি রেখে দিয়ে লাগেজটি আবার আলমারির উপরে তুলে রাখলো। পদ্ম রুমে ঢুকতেই আফিফ তার কোমর ধরে তাকে নিজের কাছে টেনে এনে বলল, তুমি এত লক্ষ্মী কেন বলো তো? পদ্ম লাজুক হেসে বলল। হঠাৎ এত ভালোবাসা? আফিফ পদ্মের সামনে আসা চুলগুলো কানের পিছনে গুছে দিতে দিতে বলল, হঠাৎ মনে পড়ে গেল, আমার তো পদ্ম ফুল একটাই আছে। পদ্ম আফিফের গলা জড়িয়ে ধরে বলল। একটা কথা বলি আপনাকে। আফিফ পদ্মের কপালে কপাল ঠেকিয়ে বলল। বলো। পদ্ম বলল। আহি বলল চাইলে আমরা অন্যভাবেও বাচ্চা নিতে পারবো। আহির নাম শুনে আফিফ পদ্মকে ছেড়ে দিল, তবে পদ্ম বিষয়টা স্বাভাবিকভাবেই নিল। সেকেন্ড খানিক পর আফিফ নিজেই পদ্মের হাত ধরে তাকে বিছানার উপর বসালো। নিজেও পা গুটিয়ে পদ্মের মুখোমুখি বসলো। পদ্ম আফিফের হাতের উপর হাত রেখে বলল, মাকে গিয়ে বলুন না, বাচ্চা নেওয়ার অনেক পদ্ধতি আছে। আচ্ছা বলবো। শুনুন না। বলো, শুনছি। এসব পদ্ধতিতে অনেক টাকা লাগে। লাগবে, স্বাভাবিক। তখন আমি নিশ্চিত মা হতে পারবো। এখন তো ডাক্তার দেখাতে গিয়েই অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। ওষুধের খরচে সঞ্চয়টাও শেষ হয়ে গেছে। যদি সেই পদ্ধতিতে বাচ্চা নেই তাহলে আমরা সত্যিই বাবা মা হতে পারবো। অনিশ্চয়তা নেই। হব একদিন, তুমি তো আছোই। পদ্ম ভ্রুকুচকে বলল। আপনি আমার কথাটা মনোযোগ দিয়ে শুনছেন না। আমি বোঝাতে চাইছি পদ্ধতিটার জন্য অনেক টাকা লাগবে। আপনার চাকরি দরকার। টাকা ছাড়া কি কিছু হয়? আফিফ পদ্মের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, জানতেই তো আমি বেকার, তবুও তো বিয়ে করেছিলে। আজও আমি বেকার, একটু তো ধৈর্য রাখো, আমি চাকরি খুঁজছি। পদ্ম আফিফের গালে হাত রেখে কান্না ভেজা কণ্ঠে বলল, আমার কি কোনো শখ আহ্লাদ আছে? আপনি আমার সব শখ আহ্লাদ। আপনাকে হারিয়ে ফেললে আমি নিঃস্ব হয়ে যাব। আফিফ, ভয় পাচ্ছি আমি। আপনার বুকে অন্য কেউ মাথা রাখুক আমি সহ্য করতে পারবো না। ভালোবাসার মানুষকে অন্য কারো সাথে সহ্য করা যায় না আফিফ। পদ্মের কথায় আফিফ অন্যমনস্ক হয়ে গেল। পদ্ম আফিফের হাত ঝাঁকুনি দিতেই সে পদ্মকে বলল, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ভালোবাসার মানুষকে পায় না, তারা কিন্তু বেঁচে আছে, ভালোই আছে। এমন অনেকেই আছে যারা ভালোবাসতে না পারলেও কাউকে ভীষণ ভাবে চায়, কিন্তু বাস্তবতা তো কল্পনার ঊর্ধ্বে। আর তারাও কিন্তু নতুন মানুষকে নিয়ে খুব সুখেই থাকে। আর তুমি তুমি তো আমার পদ্মফুল। পদ্মফুলের অধিকার কেউ নিতে পারবে না। বাসে উঠেই এদিক ওদিক তাকাতে লাগলো আহি। পুষ্প আহির উৎকণ্ঠিত চাহনি দেখে তার হাতটি শক্ত করে ধরল। আহি পুষ্পের দিকে তাকাতেই পুষ্প বলল, ভয় পাচ্ছিস কেন? আহি বিচলিত কণ্ঠে বলল, বাবা যদি কাউকে আমার পিছু পাঠায়? কতবার বাইরে ঘুরতে গিয়েছিলি? কখনো পাঠিয়েছিলি? তখন আর আজ এক নয় পুষ্প। তখন আমি সত্যি ঘুরতে গিয়েছিলাম, আর আজ আমি মায়ের সাথে দেখা করতে যাচ্ছি। আঙ্কেল এত কিছু ভাবছেনই না, আর আমি তো তোর সাথেই আছি। আচ্ছা, তোর বাবার একটা বিয়ে করেছিল না, ওই আন্টিটা কেমন রে? আহি পুষ্পের কথায় কিছুক্ষণ চুপ করে রইল।
লীনাশার বোনই যে আহির বাবার বর্তমান স্ত্রী এই কথা পুষ্প পদ্ম কেউই জানে না। রাত আর লাবিব মিসেস লাবণীকে চেনে, কারণ আহি ইউকেতে থাকাকালীন ছুটি পেলেই লাবণী আর রিজওয়ান কবির আহিকে দেখতে যেত। তবে তারা এটা জানে না যে সে লীনাশার বোন, কারণ তারা লীনাশার বড় বোনকে কখনো দেখেনি। এদিকে পুষ্প আর পদ্ম অনেকবার লাবণীকে দেখেছিল। যেহেতু তারা ঘনিষ্ঠ বান্ধবী ছিল, লীনাশার বাসায়ও অনেকবার যাওয়া হয়েছিল তাদের, সেই সূত্রেই পরিচিত। তবে পুষ্প আর পদ্ম এতটুকু জানে রিজওয়ান কবির দ্বিতীয় বিয়ে করেছেন। পুষ্প আহির মুখের সামনে হাত নাড়িয়ে বলল, কোথায় হারিয়ে গেলি? আহি মলিন মুখে বলল, ভালো না উনি, অনেক জঘন্য। বাবা আগে আমার সাথে কখনোই খারাপ ব্যবহার করেনি, কিন্তু ওনাকে বিয়ে করার পর থেকে বাবা পাল্টে গেছে। বাদ দে, মন খারাপ করিস না, ভবিষ্যতে ভালো কিছু হবে। দেখ পদ্মের কি অবস্থা, তার শাশুড়ি তার মাথা খেয়ে ফেলছে। তবে এদিকে পদ্মের ভাগ্য ভালোই, তার বরটা ভালো, নয়তো কেউ এমন পরিস্থিতিতে স্ত্রীকে এতটা ভালোবাসে বল? আহি মুচকি হাসলো, মনে মনে বলল, জানি সে ভালো, তাই তো আমার ভালোবাসার জায়গাটা একমাত্র সেই দখল করে নিয়েছে। সে সবার চেয়ে আলাদা, তাই হয়তো আমার মন মস্তিষ্কে সে এখনো গেঁথে আছে। হোক সে অন্য কারো মানুষ, বাসুক না হয় অন্য কাউকে ভালো, সুখে থাকুক তারা, আমি তাকে তবুও ভালোবাসবো। কল্পনায় সে আমার সেই ফেলে আসা এয়ার, আমার আইডির প্রতিটি ভাজে বাজে প্রাণহীন তার প্রতিটি মুহূর্ত। আমি তাকে যেভাবে অনুভব করেছি আর কেউ সেভাবে অনুভব করতে পারবে না। পদ্ম শুধু তাকে স্পর্শ করতে পেরেছে, কিন্তু আমি তাকে ধারণ করে ফেলেছি। তার প্রিয় রং, প্রিয় ফুল, প্রিয় অভ্যাস সবই আমার, একান্তই আমার। বাস চলছে গ্রামের উদ্দেশ্যে। 2 ঘন্টার রাস্তা। আহি জানালার পাশে বসেছে। এখন জ্যৈষ্ঠ মাসের শেষ সপ্তাহ চলছে, তবুও গরমের উত্তাপ যেন একটুও কমেনি। বাস চলছে বিধায় আরাম বোধ করছে আহি। ইচ্ছে করছে হাত বের করে দিয়ে গলায় ঝুলানো ওড়নাটি আঙ্গুলের ডগায় ঝুলিয়ে আজকের দিনটি উপভোগ করতে, কারণ আজ সে তার মায়ের সাথে দেখা করতে যাচ্ছে। কিন্তু আহি এমনটা করতে পারবে না। লোকে দেখলে পাগল বলবে। মানুষের মনে অনেক উদ্ভট ইচ্ছা জন্মে, এসব ইচ্ছেগুলো দমিয়ে রাখতে হয়। সব ইচ্ছে পূরণ করতে গেলে আবার সভ্য সমাজে উন্মাদ আখ্যায়িত হবে সে। বাস শহর ছেড়ে গ্রামের রাস্তায় উঠে গেছে। রাস্তার ধারগুলো এত মায়াবী দেখতে, সারি সারি গাছ, ওপারে সবুজ মাঠ। আহির ইচ্ছে করছে ছবি আঁকতে, কিন্তু হাতে তো রং তুলি, ক্যানভাস কিছুই নেই। ছবি আঁকতে পারলে নিশ্চয়ই ছবিটি নাম দিত আহি। সে চোখ বন্ধ করে মনে মনে বলল, নীলপথ, যেই পথ নিয়ে যায় আপন মানুষের কাছে, সে আহির আপন মানুষ। 1.5 ঘন্টা পর বাস তাদের চন্দ্রকোনা নামিয়ে দিল। সেখান থেকে ফেরি পার হয়ে যেতে হয় অন্য পারে, আর সেখানে অনেকগুলো গ্রাম। আহির মায়ের বাড়ি আর রাদের বাবার বাড়ি পাশাপাশি। পাহাড়ি এলাকাও আছে সেই দিকটায়। আহি এখানে অনেক বছর পর এসেছে, তাই জায়গাটার নাম জানে না সে। রাদের পিছু পিছু যাচ্ছে তারা। রাত একটা সিএনজি ঠিক করলো। সিএনজিতে উঠেই তারা ফেরি পার করলো। রাইখালি বাজার পার করতেই তারা রাদের বাড়ির সামনে চলে এলো। পুষ্প সিএনজি থেকে নেমে চোখে সানগ্লাস পরে বলল, রাত, এদিক থেকে তো বান্দরবনও যাওয়া যায়। রাত ভাড়া মিটিয়ে বলল, হ্যাঁ যাওয়া যাবে, তোমরা তো বেশি সময় নিয়ে আসোনি। আর বান্দরবন একদিনে ঘুরে দেখা যায় না, কিন্তু অন্তত হাতে 3 দিন সময় নিয়ে আসতে হবে। আর এই ঋতুতে ভীষণ অসহ্যকর লাগে ট্যুর দিতে। লাবিব বলল, বর্ষা শুরু হলে যাওয়া যাবে। বর্ষায় বান্দরবন যাইনি আমি, ওই সময় সীতাকুণ্ডে ঝর্ণাগুলোতে যাওয়া যায়। আর এদিকে না হয় আবার শরতের শেষে আসবো। এদিকে আহি মনোযোগ দিয়ে এপাশ ওপাশ তাকাচ্ছে। সে অনেক বছর পর নানার বাড়ি এসেছে। জায়গাগুলো তার কাছে অচেনা। একটা দোকানের নাম ফলকে লেখা রাইখালি কাপ্তাই রাঙামাটি, এতেই বুঝে নিয়েছে সে তার নানার বাড়ির আশেপাশেই আছে। পুষ্প সামনে উঁচু সিঁড়িটির দিকে তাকিয়ে বলল, রাত, তুমি কি উপজাতি? পুষ্পের প্রশ্নে আহি শব্দ করে হাসল। আহিকে হাসতে দেখে রাত তার দিকে তাকালো। কত বছর পর এই মেয়েটা শব্দ করে হাসছে। কি প্রাণোচ্ছল সেই হাসি। রাত আর পুষ্পের উপর রাগ করল না, হালকা হেসে বলল, দাদা রাউজান থেকে এসে এখানে বাড়ি করেছেন, তাই এটা আমাদের বর্তমান দাদার বাড়ি। রাউজানে কি হয়েছিল?
ওটা দাদার বাবার বাড়ি ছিল। দাদা অনেক আগেই আলাদা হয়ে গিয়েছেন। এখন আমার বাবা চাচা এখানেই আসে। পুষ্প সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলল, তাহলে শখানেক সিঁড়ি পার করে তোমাদের ওপরে উঠতে হয়? রাত চোখ ছোট করে বলল। মাত্র 30 ধাপ। সিঁড়ি পার করতেই দৃশ্যমান হলো কিছু বাড়ি। রাদের বাড়ি ডান দিকে আর আহির নানার বাড়ির বাম দিকের পিছনের অংশ জুড়ে। রাত বাড়ির লোহার গেটে জোরে জোরে ধাক্কা দিতেই ভেতর থেকে মাঝবয়সী এক নারী বেরিয়ে এলেন। তিনি রাতকে দেখে রীতিমতো অশ্রু ফেলতে লাগলেন। ভেতর থেকে চেঁচিয়ে কয়েকজনের নাম ধরে ডাকলেন। ছোট ছোট 3টে বাচ্চা, 2জন কিশোরী, 2জন যুবতী আর একজন বয়স্ক পুরুষ বেরিয়ে এলেন। একজন বৃদ্ধাও বাড়ির ভিতরে দরজার সামনে দাঁড়িয়ে আছেন। আহির কাছে সবকিছুই কেমন স্বপ্নের মতো মনে হচ্ছে। এমন উষ্ণ অভ্যর্থনা সে জীবনে প্রথম দেখেছে। রাত বয়স্ক লোকটির পা ধরে সালাম করলো, তারপর আহির দিকে তাকিয়ে বলল, আমার বড় চাচা। আহিও রাদের দেখা দেখি তার পা ছুঁয়ে দিল। রাত চাচার দিকে তাকিয়ে মৃদু হাসলো। পুষ্প আর লাবিবও চাচাকে পা ধরে সালাম করতে যাবে, তখনই তিনি আটকালেন। রাদের বড় চাচি তাদের ভেতরে নিয়ে গেল। কিশোরী 2জন রাদের ছোট চাচার মেয়ে, বড় 2 যুবতীর একজন রাদের চাচাতো ভাইয়ের স্ত্রী আর একজন রাদের বড় চাচার মেয়ে। সে তার 2 ছেলেকে নিয়ে নাইওরে এসেছে। অন্য বাচ্চা মেয়েটি রাদের চাচাতো ভাইয়ের একমাত্র মেয়ে। মেয়েটির নাম নহিন, বয়স 5 বছর। আহির মেয়েটিকে ভীষণ পছন্দ হয়েছে। সে একটু পর পর মেয়েটির গাল টেনে দিচ্ছে। মেয়েটিও প্রতি উত্তরে আহির দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। গাল টানাটানি তার একদমই পছন্দ না, কিন্তু সে লজ্জায় কিছু বলতে পারছে না, কারণ নতুন মানুষদের সাথে সে অভিমান করতে পারে না। এদিকে নহিন রাতকেও চিনতে পারেনি। রাত যখন ইউকেতে যাচ্ছিল তখন নহিন মাত্র কয়েক মাসের ছিল। এদিকে রাদের দাদি রাতকে চিনতে পারছেন না। বয়স বেশি হয়েছে তার, স্মরণ শক্তি কমে গেছে। কিন্তু আহিকে দেখে তিনি জড়িয়ে ধরলেন, হাত ধরে নিজের ঘরে নিয়ে গেলেন। আহির নাম পরিচয় জিজ্ঞেস করলেন, বেশ গল্প জুড়িয়ে দিলেন। হঠাৎ আহিকেই কেন তার এত পছন্দ হয়েছে তা কেউই বুঝতে পারল না। অনেকক্ষণ হয়ে গেল রাদের কোনো খোঁজ নেই। লাবিব আর পুষ্প সামনের উঠোনে দাঁড়িয়ে আছে। পুষ্প বিভিন্ন ভঙ্গিতে দাঁড়াচ্ছে, লাবিব তাকে ছবি উঠিয়ে দিচ্ছে। আহি বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে গলা উঁচিয়ে বলল, রাতকে দেখেছিস? পুষ্প বলল, না, ওকে তো চাচার সাথে বাইরে যেতে দেখলাম। আহি মলিন মুখে ঘরে ঢুকলো। তার মন মাকে দেখার জন্যে অস্থির হয়ে আছে। সে কিছু একটা ভেবে রাদের বাড়ি থেকে বেরিয়ে পড়ল। তাকে মেইন গেটের কাছে আসতে দেখে পুষ্প বলল, এই আহি, কোথায় যাচ্ছিস? তোরা এখানে থাক, আমি একটু হেঁটে আসি। লাবিব বলল, রাত তোকে একা বাইরে না যেতে বলেছে, আমরা সহ আসছি। লাবিব আর পুষ্পও আহির পিছন পিছন গেল। আহি বলল, পেছনের বাড়িটা আমার নানার বাড়ি, যতটুকু আমার মনে আছে। এভাবে না জেনে যাওয়ার কি দরকার? রাত আসুক। আমি অনেকক্ষণ ধৈর্য ধরেছি, আর পারবো না। আর রাত এভাবে আমাকে বসিয়ে রেখে কেন চলে গেল? ওর উচিত ছিল আগে মায়ের সাথে আমাকে দেখা করিয়ে দেয়া। আহি পিছনের বাড়িটির সামনে এসে দাঁড়ালো। দেওয়ালে খোদাইকৃত নাম ফলক আফজাল নিবাস। আহির নানার নাম। আহির 3 মামা। বড় মামা দেশের বাইরে থাকেন, মেজো মামা গ্রামে থাকেন, ছোট মামাও এখানেই থাকতেন। আহির বাবা মার যখন তালাক হয়েছিল তখন তিনি ঢাকায় চলে যান। আর সালমা ফাউজিয়া আফজাল সাহেবের একমাত্র মেয়ে। এদিকে আহি নানার নাম ফলকে হাত রেখে দীর্ঘশ্বাস ছাড়ল। গেটের হাতলটি দিয়ে লোহার গেটে 2বার ধাক্কা দিল। একটু পর ভেতর থেকে লোহার গরাদটি টানার শব্দ হলো। আর মুহূর্তেই সে শরীরের সব শক্তি হারিয়ে ফেলল যেন। হয়তো মায়ের সাথে দেখা হবে সেই উত্তেজনায়। গেট খুলতেই একটি মেয়ে দৃশ্যমান হলো। সে জিজ্ঞেস করলো, কাকে চান? আহি কাপা কণ্ঠে বলল, সালমা ফাউজিয়া থাকেন না এখানে? মেয়েটি ভ্রু কুঁচকে বলল, ফুপ্পি? আহি মেয়েটির হাত ধরে বলল, উনি তোমার ফুপু? আমি মেয়েটি হ্যাঁ সূচক মাথা নাড়ল। আহি বলল, আহি। হ্যাঁ আহি আপু? হ্যাঁ।
মেয়েটি দৌড়ে ভিতরে চলে গেল। আহিও গেট খোলা পেয়ে ভিতরে পা বাড়ালো। কিছুক্ষণের মধ্যেই আহির মেজো মামি ঘর থেকে বেরিয়ে এলেন। তিনি আহিকে দেখে সামনে এগুতে যাবেন, তখনই আহির মেজো মামা রাগান্বিত মুখে বাড়ির বাইরে এসে বললেন, এই মেয়েকে ঘরে ঢুকতে দিলি কেন? মামি তার হাত ধরে আটকালেন, কিন্তু তিনি চুপ হলেন না। বাজখাই সুরে বললেন, লম্পট বাবার সাথে থেকে তার মেয়ে লম্পট হয়নি, এর নিশ্চয়তা কি? মামার মুখে এমন কথা শুনে আহির মুখে অন্ধকার নেমে এলো। পুষ্প আহির হাত ধরে বলল, আহি চল এখান থেকে। আহি পুষ্পের হাত সরিয়ে দিয়ে মামার সামনে এসে দাঁড়ালো আর শান্ত কণ্ঠে বলল, কেমন আছো মেজো মামা? কত বছর পর দেখলাম। আহির প্রশ্নের কোনো উত্তর এলো না। আহি এবার মামির দিকে তাকালো। ভদ্র মহিলা স্বামীর হাত ধরে রেখেছেন। মনে হচ্ছে এই হাত ছাড়া পেলেই ভদ্রলোক আহিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন। আহি মাথা নিচু করে বলল, আমি জানি তোমরা আমার বাবাকে ঘৃণা করো, কিন্তু এখানে আমার কি অপরাধ বলো? আমার কি ইচ্ছে করে না আমার মায়ের সাথে থাকতে, মাকে দেখতে? মা ছাড়া বড় হচ্ছি আমি তোমাদের বিরক্তি করব না, শুধু মায়ের সাথে দেখা করতে এসেছি। মাকে এক নজর দেখেই চলে যাব, একটু অনুমতি দাও। ভদ্রলোক রাগী স্বরে বলল, তোর বাবা আমাদের পথে বসিয়ে দিয়েছে, আমার বোনের জীবনটা ধ্বংস করে দিয়েছে। রিজওয়ান কবিরের ছায়া আবার আমার বোনের জীবনে পড়বে না। দূর হ এখান থেকে, আমাদের জীবনে কখনো ফিরে আসবি না, তোর কোনো মা নেই। আহি অশ্রুসিক্ত নয়নে হাত জোর করে বলল, অনেক আশা নিয়ে এসেছি মামা, প্লিজ মাকে একটু দেখতে দাও। দূর থেকেই দেখবো না হয়, একটু তো দেখে যাই প্লিজ মামা। আহির কাকুতি মিনতি দেখে পুষ্পের চোখ ভিজে গেল। লাবিব এখনো গেটের বাইরে দাঁড়িয়ে আছে। সে আহির মামার চেঁচামেচি শুনে ভেতরে ঢোকার সাহস পেল না। এদিকে আহির মেছো মামা তার কান্না ভেজা চাহনি উপেক্ষা করে স্ত্রীর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে ঘরে ঢুকে গেলেন। ভেতর থেকেই চেঁচিয়ে বলতে লাগলেন, এই মেয়েকে এখনই বের হয়ে যেতে বলো, ও যদি না যায় আমি নিজেই ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করব। আহি মলিন মুখে বাড়ির দরজার দিকে তাকিয়ে রইল। আহির মেছো মামি করুণ দৃষ্টিতে আহির দিকে তাকিয়ে ঘরে ঢুকে গেলেন। পুষ্প আহির হাত ধরে বলল, রাত আসুক, ও নিশ্চিত মামাকে মানিয়ে নেবে। আহি কোনো উত্তর দিল না। সে এলোমেলোভাবে হেঁটে গেটের কাছে আসতেই তার সেই কিশোরী মামাতো বোনটি দৌড়ে এলো। তার হাবভাব দেখে বোঝা গেল সে আবার গেট লাগাতে এসেছে। আহি বেরিয়ে যেতেই মেয়েটি গেটের বাইরে হাত বের করে দিয়ে বলল, আহি আপু, মা বলেছে তোমাকে দিতে। আহি দেখলো মেয়েটির হাতে একটা চিরকুট। আহি চিরকুটটি নিয়ে কিছু বলার আগেই মেয়েটি গেট বন্ধ করে দিল। আহি চিরকুটটি খুলে দেখলো একটা ফোন নাম্বার। পুষ্প বলল, লাবিব কিছু জিজ্ঞেস করতে যাবে, পুষ্প ইশারায় তাকে চুপ করিয়ে দিল। এদিকে আহি নম্বরটি দেখেই অস্থির হয়ে গেল। সে লাবিবকে বলল, তোর ফোনটা একটু দে, আমি এই নম্বরে কল দিয়ে দেখি। লাবিব বলল, আমার ফোন তো রাদের বাড়িতে চার্জ দিয়েছে, তোর ফোন কোথায়? সিমটা বাবার নামে রেজিস্টার করা। বাবা যদি কল রেকর্ড বের করে ফেলে, বাবা চাইলেই যে কোনো কিছু করতে পারে। পুষ্প তার ফোন এগিয়ে দিয়ে বলল। আহি কাপা হাতে নম্বরটি ফোনে তুলে নিল। তারপর ফোনটা কানের কাছে নিয়ে সামনে হাঁটতে লাগলো। কল যাচ্ছে, কিন্তু ওপাশ থেকে কেউ ধরছে না। আহির অস্থিরতা বাড়তে লাগলো। সে আরো অস্থিরভাবে সামনে হাঁটছে। পুষ্প আহির পিছু নিয়েছে। এ মেয়ে যে কোনো সময় হোঁচট খেয়ে পড়ে যাবে। যা ভেবেছে তাই হলো। আহির সামনে যেতেই উঁচু নিচু ইটের রাস্তায় উঠল, আর সেখানেই হোঁচট খেল। পুষ্প ভয়ার্থ চোখে সেদিকেই তাকিয়ে রইল। আহি শক্ত করে ফোনটা হাতে ধরে রেখেছে, যেন তার প্রাণটা এই ফোনেই আটকে আছে। আহির হুঁশ ফিরতেই সে দেখল রাত তাকে ধরে রেখেছে। আহি রাতের দিকে তাকাতেই সে বলল, পাগল নাকি তুই? এভাবে হাঁটছিস কেন? আহি হেসে বলল, মায়ের নম্বর পেয়েছি, মা হয়তো এখানে নেই, থাকলে আমার কণ্ঠ শুনে নিশ্চিত বের হতো।
অশ্রুসিক্ত দৃষ্টি আটকে আছে দূর পশ্চিমের আকাশে। ডুবন্ত সূর্যের রক্তিম আভা মেঘেদের ভাঁজে মিশ্র রং সৃষ্টি করেছে। সেই লালিমা রেখা হিয়ার কোণে লুকিয়ে রাখা সুপ্ত আকাঙ্ক্ষাদের জাগিয়ে দিতে চাইছে, কিন্তু সব আকাঙ্ক্ষা তো পূর্ণ হয় না। যেমনটা অসমাপ্ত আকাঙ্ক্ষা নিয়ে ছটফট করছে আহি। পুষ্পের ফোনটা হাতের মুঠোয় আবদ্ধ তার। সেই সকাল থেকে অনেকবার মায়ের নম্বরে কল করেছিল আহি। বিকেলে কলটা রিসিভও হয়েছিল। ওপাশ থেকে অপরিচিত ভারী পুরুষালী কণ্ঠ শুনে কল কেটে দেয় সে। অজানা ভয়ে আহির মনটা ভারী হয়ে আসছে এখন। বাবার মতো মাও কি তবে বিয়ে করে সংসারী হয়েছে? সন্ধ্যা হয়ে আসছে। মনিয়া খালা ফোন দিয়েছেন বার কয়েক। নিশ্চয়ই মিসেস লাবণী জেরা করছিলেন কল দেওয়ার জন্য। আহি ইচ্ছে করেই কল ধরছে না। সবকিছু তো আর তাদের নিয়মে চলবে না। ভালো লাগা মন্দ লাগার অনুভূতি আহিরও তো আছে। এদিকে আহিকে অনেকক্ষণ ছাদের এক কোণে দাঁড়িয়ে থাকতে দেখে রাত এবার তার কাছে এলো। আহি রাতের উপস্থিতি টের পেয়ে বলল, আমার সাথে ভাগ্যের কোনো দ্বন্দ্ব আছে নিশ্চয়ই। যাই আমি চাইবো তাই আমার কাছ থেকে কেড়ে নেবে। অভিমান হয় আমার। একটা মানুষের গত কয়েক বছরের একটা ইচ্ছেও পূরণ হচ্ছে না। সে শুধু আঘাতের পর আঘাত পেয়েই যাচ্ছে। তাহলে তার কি বোঝা উচিত? সৃষ্টিকর্তা তার দিকে ফিরেই তাকাচ্ছেন না। একটা মানুষকে এতটা নিঃস্ব করে দিলে তার বাঁচার ইচ্ছে থাকে না। রাত আমারও বাঁচতে ইচ্ছে করে না, কিন্তু নিজেকে শেষ করে দিলে তো আমারই ক্ষতি। এখানে সহ্য করছি, তখন ওখানেও সহ্য করতে হবে। তবে এতটা অন্যায় আমার সাথে হওয়া উচিত না। ছাদের রেলিংটা শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে আহি। মনে হচ্ছে তার মনের ক্ষোভটা সেই ইটের তৈরি রেলিংয়ের উপরই সে বের করছে। রাত আহির সেই হাতের উপর হাত রাখলো। আহি মুহূর্তেই শান্ত হয়ে গেল। রেলিংয়ের উপর থেকে তার হাতটা আলগা হয়ে এলো। রাত নিচের হাতটি আহির সেই আলগা হয়ে যাওয়া হাতের মুঠোয় আবদ্ধ করে নিতেই আহিও সেই হাতটি শক্ত করে ধরল। রাত আহির স্পর্শ পেয়ে তার দু চোখ বন্ধ করে বলল, মনে হচ্ছে তোর সামনে অনেক শোক। এজন্যই বোধহয় এই কষ্টগুলো একের পর এক তোকে সহ্য করতে হচ্ছে। আহি মলিন মুখে বলল, সুখ এই শব্দটা এখন আমার জীবনের কৌতুকময় শব্দ। ভালোবাসার মানুষকে হারিয়েছি, বন্ধুদের হারিয়েছি, মাকে হারিয়েছি। এদের না পেলে আমি সুখী হব না। আমি সবাইকে একসাথে চেয়েছি, কাউকে হারাতে চাইনি। কিন্তু আমার সুখের মাঝখানে দাঁড়িয়ে আছে আমার বাবা, তার বর্তমান স্ত্রী তাজওয়ার খান আর আমার প্রিয় বান্ধবী। তাহলে আমি কেমন সুখ আশা করব? রাত এবার আহির দিকে তাকালো, হালকা হেসে বলল, ধর তুই সব সমস্যার সমাধান করে ফেলেছিস, তোর শেষ স্বপ্নটা পদ্মের কারণেই আটকে আছে, তখন কি করবি? আহি মলিন হেসে বলল, মানুষ পুরোপুরি সুখী হয় না, আর আমি এই বাস্তবতা মেনে নিয়েছি। রাত আহির গালে হাত ছুঁয়ে দিয়ে বলল, আফিফকে ভুলে যাওয়া যায় না? যদি ভুলে যেতে পারতাম আমার চেয়ে সুখী কেউ হতো না। বিচ্ছেদের দহনে আমি কষ্ট পাচ্ছি, ওরা ঠিকই সংসার করছে। আমি ভুলে যেতে পারি না, আমার মনটা ওখানেই আটকে আছে, সেই চারুশিল্পের ইট পাথরের মাঝে, সেই রং তুলির ফাঁকে, আর সেই ডায়েরির ভাঁজে। বিয়ে তো করবি তখন? দেবদাসের পারু কি বিয়ের পর তার দেবদাসকে ভুলতে পেরেছিল? তার কপালে দেয়া দেবদাসের সেই আঘাতের চিহ্ন সে মুছে যেতে দেয়নি। আমি তাহলে কিভাবে আমার হৃদয়ে আঁকা প্রিয় ছবিটা মুছে ফেলবো? হুমায়ুন আহমেদের লেখা হিমু চরিত্রটির সাথে রূপার কোনো মিল হতে দেখিনি, কিন্তু যখনই হিমু নামটি আসে, রূপা সেই নামের সাথেই যুক্ত হয়ে যায়। তাহলে আহির সাথে এর সম্পর্ক কিভাবে ছিন্ন হবে? পৃথিবীতে কত শত প্রেমের গল্প, সবগুলোই কোনো না কোনোভাবে জীবনের সাথেই যুক্ত। হয়তো আমি তাদেরই একটা অংশ। আমার মনে হয় না নতুন কেউ আমার মনে সেভাবে জায়গা করে নিতে পারবে। রাত শুকনো হাসলো, মনে মনে বলল, কাউকে ভালোবাসার চেয়ে কারো ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার। যে ভালোবাসে সে তো সব উজাড় করেই ভালোবাসে, আর যে ভালোবাসা পায় তার মতো সুখী কেউ হয় না। যদি আমার প্রিয় মানুষটা ঠিক এভাবে আমাকে ভালোবাসতো।
রাত আহির দিকে তাকালো। আহির দৃষ্টি এখনো দূর আকাশের পানেই স্থির। রাদের ইচ্ছে করছে আহিকে শাসন করতে, তার উপর অভিমান করতে, চেঁচিয়ে বলতে ইচ্ছে করছে, দেখ, তোকে ভালোবাসে এমন অনেকেই আছে, আমি আছি। দেখ আহি, আমাকে দেখ, আমাকে কি ভালোবাসা যায় না? কিন্তু রাত এসব করবে না। আহিকে সে কিছুই বলবে না। আহি তো তাকে ভালোবাসতে শিখিয়েছে কিভাবে অনুভব করেও প্রিয় মানুষকে ভালোবাসা যায়। সেও আহিকে অনুভব করে যাবে। যতদিন মনের তৃষ্ণা মিটবে না, ততদিন সে একতরফা ভালোবেসে যাবে। বাসের বন্ধ জানালার দিকে তাকিয়ে আছে আহি। অস্বচ্ছ কাচটির মতোই ঝাপসা হয়ে আছে তার জীবন, যার কোনো গতি নেই। পুষ্প আর লাবিব পাশাপাশি সিটে বসেছে, আর রাত আহির পাশে বসেছে। সে সিটে বসেই ঝিমুচ্ছে। বাড়ির সবাই তাকে থাকতে বলেছিল, কিন্তু আহিকে সে নিজে পৌঁছে না দিয়ে সন্তুষ্ট হবে না, তাই সে চলে এসেছে। এদিকে রাতের মাথাটা একটু পর পর হেলে পড়ছে সামনে। আহি পাশ ফিরে রাতকে ঢুলতে দেখে তার মাথাটা নিজের কাঁধের উপর রেখে বলল, এবার ঘুমা। আহি রাদের হাতটা ধরলো। রাত আধো আধো চোখ মেলে আহির দিকে তাকালো, আর ঘুম ঘুম চোখ দুটি প্রশান্তির আশ্রয় পেয়ে তার ক্লান্ত শরীরটা এলিয়ে দিল। নীরবতা ভেঙে পুষ্পের ফোনটা বেজে উঠল। পুষ্প ফোনের দিকে তাকাতেই চমকে উঠল। সিট থেকে উঠে আহির দিকে ফোন এগিয়ে দিয়ে বলল, আহি, ওই নাম্বারটা। আহির সাথে সাথেই পুষ্পের হাত থেকে এক প্রকার ছিনিয়ে নিল ফোনটা। এদিক ওদিক না তাকিয়ে কলটা ধরেই কানের কাছে আনলো। ওপাশ থেকে ভেসে এলো সেই মায়া মাখা কণ্ঠের স্বর। আহি চুপ করে আছে। এদিকে রাত আহির দিকে তাকিয়ে আছে। আহি হুট করে বসা থেকে উঠে যাওয়ায় রাতের ঘুমটা ভেঙে গিয়েছিল, তাই সে স্থির হয়ে বসে বোঝার চেষ্টা করছে কি হচ্ছে। এদিকে উপাস থেকে আবার ভেসে এলো সেই কণ্ঠ। হ্যালো, কে বলছেন? আহি কাপা কণ্ঠে বলল, আমাকে চিনতে পেরেছো? ওপাশে কিছুক্ষণ নীরবতা চলল। এই নীরবতা আহির গলায় কাটার মতো বিঁধছে। সে একটু পর পর শুকনো ঢোক গিলছে। রাত এতক্ষণ পর বিষয়টা বুঝতে পারল। সে আহির অস্থিরতা দেখে তার এক হাত আলতোভাবে স্পর্শ করলো। রাদের স্পর্শ পেয়ে আহি কিছুটা স্বাভাবিক হলো। সে এবার নিজের পরিচয়টা দিতে যাবে, তখনই ওপাশ থেকে সেই কণ্ঠটি বলে উঠল, আহি, আমার মা। মায়ের মুখে নিজের নাম শুনে আহির ঠোঁটে হাসি ফুটে উঠল। সে কান্না ভেজা কণ্ঠে বলল, আমাকে চিনতে পেরেছো? সালমা ফাউজিয়া কান্না ভেজা কণ্ঠে বললেন, আমার মাকে আমি চিনবো না? তুমি কেমন আছো মা? আহি এবার ফুঁপিয়ে উঠল। সে শক্ত করে রাদের হাতটা চেপে ধরল। রাত আহিকে সান্ত্বনা দেওয়ার জন্যে আহির হাতের উল্টো পিঠে আলতোভাবে তার বৃদ্ধ আঙ্গুলটি চালাতে লাগলো। এদিকে আহির গলায় কথা আটকে গেছে। পুষ্প তার ব্যাগ থেকে পানির বোতল বের করে রাতকে দিল। রাত বোতলের ছিপি খুলে আহির দিকে বোতলটি এগিয়ে দিল। আহি হালকা গলা ভিজিয়ে বলল, মা, তুমি আমার পাশে থাকলে হয়তো আমি আরেকটু বেশি ভালো থাকতাম। সালমা ফাউজিয়া দীর্ঘশ্বাস ফেলে বললেন, যদি সেই সৌভাগ্য আমার হতো। কেমন আছো তুমি? আমার মেয়ে আমার পাশে নেই, তাহলে আমি কিভাবে ভালো থাকবো? আমি তো শুধু বেঁচে আছি। জানো, আমি ভেবেছি তুমি আমাকে ভুলে গেছো। সালমা ফাউজিয়া চোখের পানি মুছে বললেন, মা তার সন্তানদের ভুলতে পারে না, আর আমার তো তুমিই একমাত্র সম্বল, আর তো কেউ নেই আমার। আহি মৃদু হাসলো, বলল, কত বছর পর কথা হচ্ছে আমাদের। তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম আমি, কিন্তু তোমার বাবা সেই সুযোগ দেননি। আহি দীর্ঘশ্বাস ফেললো, তারপর বলল, জানো মা, আমি তোমার সাথে দেখা করতে আজ নানু বাড়ি গিয়েছিলাম। মামা বকেছে তোমাকে? ওসব বকাঝকা একটু আধটু খাওয়া যায়, বকার পরিবর্তে তোমার নাম্বারটা তো পেয়েছি। সালমা ফাউজিয়া হাসলেন। ওপাশ থেকে পুরুষালী কণ্ঠে কেউ একজন তাকে ডাকলো। আহি মলিন সুরে বলল, আচ্ছা, তুমি হয়তো ব্যস্ত। সালমা ফাউজিয়া ব্যস্ত কণ্ঠে বললেন, না, আমি ব্যস্ত নই। ফোন কেটো না আহি, শোনো, আমি তোমাকে দেখতে চাই। মায়ের এমন কথাই আহির ঠোঁটে হাসি ফুটে উঠল। সে চোখ মুছে বলল, আমিও তোমার সাথে দেখা করতে চাই। আর এটা পুষ্পের নাম্বার।
আমার ফ্রেন্ড পুষ্প মনে আছে? হ্যাঁ মনে আছে। আসলে আমার নাম্বারটা বাবার নামে রেজিস্টার করা, তাই সেই নম্বর থেকে কল দেওয়ার সাহস হয়নি। আমি জানি আহি, চিন্তা করো না, তোমার বাবা কিছুই জানবেন না। আর আমি এখন ট্রেনিংয়ে এসেছি, আমার অফিস থেকে রাজশাহী এনেছে। চট্টগ্রাম এলেই আমি তোমার সাথে দেখা করব। আচ্ছা মা, আমি তোমাকে সকালে কল দিয়েছিলাম, অন্য একজন ধরেছিল। ও হ্যাঁ, কামাল ধরেছিল, আমার কলিগ। ওর রুমেই আমার ফোন চার্জ হচ্ছিল, হুড়োহুড়িতে চার্জারটাই আনতে ভুলে গিয়েছিলাম। আমি ভেবেছি কি জানো, কি? তুমিও বাবার মতো বিয়ে করে নিয়েছো। সালমা ফাউজিয়া হাসলেন, বললেন, তোমার বাবার সাথে সংসার করে শিক্ষা হয়ে গেছে আমার। কথাটি শুনে আহির মুখটা মলিন হয়ে গেল। সালমা ফাউজিয়া বললেন, আমি তোমার জন্য নিজেকে দাঁড় করাচ্ছি মা, সব তোমার জন্য করছি। এই আশা নিয়ে আছি, একদিন হয়তো তোমার বাবার চেয়ে ভালো অবস্থানে গিয়ে তার কাছ থেকে আমার মেয়েটাকে মুক্ত করে আনতে পারবো।